মমতা তারপরে তো 89 হেরে গেল, হুম। গিয়ে রাজীব গান্ধীকে ফিটিং ফাটাং করে সাউথ ক্যালকাটা সিটটা নিল। মমতাকে খুব পছন্দ করতেন, মানে আপনি ভেতর থেকেই পছন্দ করতেন, আমার প্রশ্ন কারণ হচ্ছে, তিনি এসে ভাই রাখি পরাতেন অফিসে, আমার একটা নিজের চোখে দেখা। আমাকে একটা লোককে দেখা হ্যাঁ, ওই ফেজের মমতাকে অপছন্দ অপছন্দ করে। করতো কেউ নেই। কেউ কল্পনা, এই যে মেগালোম্যান মমতা, যে মেগালোম্যানিয়া, সে কথাটা তো আমি প্রথম লিখলাম রে। তখন মমতা আমাদের বাড়ি আসতো, হ্যাঁ, সে তো এবং না না, এবং এমন সময় আসতো জানতো আমি থাকবো না, কিন্তু সব কটা শিয়াল হুম একত্রে মমতা পুজো, হুম কেউ জোড়হাতে, হুম। কেউ চাঁদ সদাগরের মতো বাঁহাতে। বাঁহাতে, কেউ ডানাতে, হ্যাঁ, কিন্তু পুজো সবাই করেছে। হাঁটানো, ওটা কি এরকম ডিমটা একটা ডিমতন্ত্র এসছে যে এখন। একটা ডিমতন্ত্র এসছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে সবচেয়ে দূষিত করেছে তৃণমূল, হ্যাঁ। আর আমাদের মিডিয়াকে সবচেয়ে দূষিত করে চলেছে হচ্ছে রিপাবলিক। হুম সায়নী ঘোষ হুম। এইখান থেকে এই অব্দি চোর। কেমন? হ্যাঁ, ওরা এটাই আমি বুঝতে ওরা পারছি না। তৃণমূলও হতে পারে, ছিন্নমূলও হতে পারে, যা কিছু হতে আবার পারে। রাঙামূলও হতে পারে। বিদ্রুপ করতে হলো হুম হুম नरेंद्र मोदी और ये के, अब की बार 400 पार, হুম तो हुआ क्या? হুম। চু কিট 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 কিট। কিট। আমার কথা হচ্ছে কিট কিট কিট। কিট 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 করে। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমি এমন একজন মানুষের কাছে এসে গেছি যার পরিচয় করিয়ে দেওয়ার দরকার হয় না, এবং এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে এরকম ঝড় উঠেছে, আম, সেই সময় দাঁড়িয়ে যদি আমি সুমনদার কাছে না আসি, তাই লোকে আমায় পেটাবে, কারণ সুমনদার বক্তব্য সবাই শুনতে চায়। এবং আজকে একটা বিকেল দুপুর ঘুমিয়ে পড়লে তারপরে উঠে দেখা যাচ্ছে 2-3 জন অ্যারেস্ট হয়ে যাচ্ছে, নানা জায়গায় ডিম পড়ছে, ইত্যাদি হচ্ছে, নানা রকম কীর্তি হচ্ছে, রাজনীতিতে একটা এত বড় এন্টারটেনমেন্ট হয়ে দাঁড়িয়েছে, যে কারণে আমার মনে হলো যে এই এন্টারটেনমেন্ট চ্যানেলে এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক যদি কেউ থাকেন, তিনি সুমন চট্টোপাধ্যায়। সুমন দা, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। বল, কি বলবো বলুন তো। যা খুশি। এই যে রাজ্য রাজনীতি, আপনি আপনার চ্যানেলে তো বাংলা স্ফিয়ারে তো রেগুলারলি আপনার বিশ্লেষণ আমরা শুনি। আমার তো ওটাই স্টেপল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি আপনাকে অন্য একটা কথা জানতে চাইছি। আপনি মানে আমি তো আগে বলিনি, উনি আমার বস, কারণ আনন্দবাজার পত্রিকাতে ওনার আন্ডারেই আমি কাজ করতাম। আচ্ছা, এবার বলি সুমনদা, আমি তো দেখেছি মমতার শুরু থেকে, মানে যুব কংগ্রেসের যখন ওনাকে রাজীব গান্ধী করে দিল। করে দিলেন, তখন থেকে, তখন থেকে কি তার অনেক আগে থেকে, কিন্তু সেইখান থেকে শুরু করে আজ পর্যন্ত মমতাকে কিরাম দেখলেন? এই রে, এটাকে কি এইভাবে এক লাইন তো বলা সম্ভব না। আপনি একে কে বলেছে এক লাইনে তার বলতে? কারণ আমি মমতাকে নামও শুনিনি টিল 1984। হুম 1984 সালে যাদবপুর কেন্দ্রে হুম সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস কোনো প্রার্থী খুঁজে পাচ্ছিল না। হুম তখন দিনক্ষণ এগিয়ে এসছে, প্রণব মুখোপাধ্যায় সুব্রত দাকে বললেন, এই সুব্রত, তোর কাছে কোনো ক্যান্ডিডেট আছে? আচ্ছা। তো সুব্রত দা বললো, এ তো 2.5 লক্ষে হারা সিট, এখানে একটা মেয়ে আছে, খুব গরিবের মেয়ে, কিন্তু লড়াকু আছে ভালোই, আপনি চাইলে একে দিয়ে দিতে পারেন। তো তখন সুব্রত প্রণব কংগ্রেসের এক গোষ্ঠীতে ছিল। তো পেয়ে গেল, পেয়ে গিয়ে 1984 সালে একটা বৈপ্লবিক অবিশ্বাস্য জিত। ফল ফললো অবিশ্বাস্য, হ্যাঁ। কংগ্রেসের পক্ষে। 16টা আসন জিতল কংগ্রেস, যে কংগ্রেসের 2-3টের বেশি জেতার কথা নয়। মানে অলমোস্ট লাইক এ উইনফল। ইন্দিরা গান্ধীর ডেড হুম বডি দেখিয়ে কত রকম চরিত্র যে জিতে গেল, অজানা, অনেকটাই আজকের বিজেপির জেতা এমএলএদের মতো। হুম এই মন্ত্রী সভার তালিকাতেও আমি
4-5 জনের বাইরে কাউকে কোনোদিন নামও শুনিনি। হুম, ওই সময় একই অনুভূতি হয়েছিল। যেমন ধর, ইন্দুমতি ভট্টাচার্য হুগলি থেকে, বিমলেন্দু ঘোষ, আশুতোষ লাহা দমদম থেকে জিতেছিল। আচ্ছা, দেবী বাবু জিতেছিলেন ইয়ে থেকে, ব্যারাকপুর। আচ্ছা। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিল। আমি তখন আনন্দবাজার রিপোর্টিং এ কাজ করতাম। আমার সবে ঢুকেছি, এবং সবে কেউ ঢুকলে তখন, আর আমার তার আগে তো ব্যাকগ্রাউন্ড ছিল ভালো মন্দ সব মিশিয়ে, ফলে ইনভেরিয়েবলি চিফের রিপোর্টারের কাজ ছিল যত ভয় পারা যায় আমাকে বাঁশ দেওয়া। তো 83 ডিসেম্বর থেকে আমি ইয়েতে ছিলাম, রিপোর্টিং এ। তার আগে 6 মাস ছিলাম এর ডেস্কে। ডেস্কে। হ্যাঁ, আবার 6 মাস উত্তীর্ণ হওয়ার পরে আবার ফিরে গেছিলাম। তো সেই সময় এখানে এআইসিসি অধিবেশন ছিল। সেই অধিবেশনে আমি এক ঝলক প্রথম ওকে দেখেছিলাম। বাকি অনেক কিছু ইন্টারেস্টিং হয়েছিল, সেটা এখানে হুম, খুব প্রাসঙ্গিক নয়। তো তারপরে কখনো কখনো যখন এমন হয় না, তুই তো কাগজে কাজ করেছিস, জানিস যে হয়তো কোনো বিটের রিপোর্টার আসেনি হুম, সেদিনকে, সাবস্টিটিউট, হুম, ধরে নে কোনো প্লেয়ারের পা ভেঙে গেল বা হুম, কিছু হলো, তখন ফার্স্ট 11-এ তো চান্স পাওয়া যাবে না, ওই রিজার্ভ বেঞ্চে থেকে একজনকে নামানো হবে। আমি ওইরকম আমার অন্যান্য সাবজেক্টে হুম, আমাকে যা পাঠানো হতো আমি তাই করতাম। হুম, কিন্তু আমি দেখতাম যে পলিটিক্স যারা করে আনন্দবাজারে, তাদের একটা কাস্ট হায়ারার্কিতে তারা হ্যাঁ, হ্যাঁ, ব্রাহ্মণ। ব্রাহ্মণ, হ্যাঁ। আমার ব্রাহ্মণ হওয়ার খুব স্বাদ ছিল না, একবার তো ব্রাহ্মণ হয়ে জন্মেছি, দ্বিতীয়বার কেন আমার হবো। আর দেখতাম যারা করে তারা এসেনশিয়ালি এক্সটেনশন অফ প্রদেশ কংগ্রেস কমিটি। আচ্ছা। ওখানেও প্রণববাবুর গোষ্ঠী, এখানেও প্রণববাবুর গোষ্ঠী, হুম, ওখানে বরকত সাহেবের গোষ্ঠী, এখানে হুম, বরকত সাহেবের হুম, গোষ্ঠী। হুম, এবং তারা কংগ্রেসীদের মতোই এমন ঝগড়া করে এবং গলা টিপে দেয় একে অন্যের। তো আমার মজাই লাগতো, আর আমি এড়িয়েও চলতাম। তো সেই প্রথম কালীঘাটের ওই রাস্তাটা আমার কাছে খুব পরিচিত ছিল, কালীঘাট রোড, হুম। যেটা মুক্তদলের পাশ দিয়ে পাশ ঢুকতে দিয়ে হয়। সোজা চলে গেছে ওখানে পটুপাড়ালে। আমার প্রিয়তম বন্ধু একজন অধ্যাপক, হুম, আমার স্কুল থেকে বন্ধু, আচ্ছা। ও থাকতো। ফলে ওর বাড়ি আমি প্রায় যেতাম আড্ডা মারতে। তো ওটা ছিল পটোপাড়ার এই দিক, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল পিছনে। হুম, তো দু একবার আমাকে পাঠানো হয়েছিল। তো তখন আমি সত্যিকারের ওর বাড়ির হাল, হুম, ওর ভিতরের চেহারা, হুম, আর ওর নিজের চেহারা, হুম, একেবারে তেল চপচপে হুম, 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 চুল, হুম। আলু থালু কিরকম আমি একটা, দুবার গেছি, হ্যাঁ, আলু মনে থালু আছে। কিরকম একটা আহ, ব্যাপার স্যাপার, আটপৌরে শাড়ি, হ্যাঁ। সব মিলিয়ে মনে হতো যে কংগ্রেস দলে এরকম হুম। একজন এলো কি করে। কংগ্রেস হচ্ছে অভিজাত চিরকাল একটা। অ্যারিস্টোক্রেসি আর হ্যাঁ, ব্যারিস্টোক্রেসি, হ্যাঁ। ঠিক আছে। এখানে গরিবের, তাও আর এমপি হয়েছে। হুম, তারপরে অ্যাজ লাক উড হ্যাভ ইট, 84-এর ডিসেম্বর মাসে ভোট হয়, আর 85 সালে আমি দিল্লিতে বদলি হয়ে যাই হুম, মে মাসে। ফলে মমতার সঙ্গে ঘন ঘন দেখা হতো, কেননা লোকসভা, হুম। আমি লোকসভা করতাম না কিন্তু রাজ্যসভা। ওই তারপরে মমতার হাউসটাতে। তখন একটা আহ, ওই রকম একটা মেয়েকে দেখে সবাই একটু নড়ে চড়ে উঠেছিল। গীতা হ্যাঁ। মুখার্জি আমায় জিজ্ঞেস করেছিলেন, আরে ওই মেয়েটা কংগ্রেসের বেঞ্চে বসে কি করছে, ও, ওর তো আমাদের সঙ্গে থাকার কথা। একদমই আপনি এটা বললেন, হ্যাঁ, লিখেওছেন লিখা বোধহয়। উচিত। হ্যাঁ। তো আর মমতা ওয়াজ ভেরি ভেরি ফ্রেন্ডলি, হুম, ওয়ার্ম। হুম, এবং দিল্লিতে যেসব বাঙালি রিপোর্টার ছিল
তাদের তো গন্তব্য বেশি ছিল না, হুম এই ঘুরে 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 এর বাড়ি তার বাড়ি এসব গিয়ে কথাবার্তা বলা। তো আমি যে খুব একটা ঘনিষ্ঠ ছিলাম তা নয়, তবে তখন থেকেই আমি লক্ষ্য করেছি যে দিস গার্ল ইজ বিলিভস ইন ট্যান্ট্রামস। কত রকম ভাবে মিডিয়া অ্যাটেনশন সিক করা যায়, ওই 84 থেকে 89 মমতা সেটা দেখিয়ে দিয়েছে। কখনো নিজের গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিল, কি যেন না ভুলে যাচ্ছি, বেঙ্গল রাও নাকি, ওখানে গিয়ে ওর ঘরের সামনে বসে পড়লো, কি না পশ্চিমবঙ্গে সব বন্ধ কারখানা খুলতে হবে, এই করতে হবে সেই করতে হবে। কিছুই না। অজিত পাজা একটা সর্বদলীয় বৈঠকের চেষ্টা করেছিলেন, এই বাংলা সম্পর্কে একটা জয়েন্ট ইস্তেহার কিভাবে দেওয়া যায়, পার্লামেন্ট ভবনই জ্যোতিবাবুর আসার কথা ছিল। যেই মমতা দেখলো অজিতদা এটা করছে, ও চেঁচামেচি করে সিপিএম এর সঙ্গে কি আমরা বসবো না, হ্যাঁ অজিতদা আপনি এটা ক্যান্সেল করে দিন, করে এমন চেঁচালো, অজিতদা ক্যান্সেল করে দিল। হুম তখনই আমি বুঝেছি যে শি ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। হুম তারপর তো 89-ও হেরে গেল, হুম 91-এ ভোট হলো যখন, তখনও রাজীব গান্ধী বেঁচে। হুম 89-এ হেরে গেল ইয়ের কাছে, মালদির কাছে, হ্যাঁ যাদবপুরে। বিরাট চালু তো, ও বুঝে গেল যে এই সিপিএম এর শক্ত ঘাঁটিতে লড়লে আর আমার পলিটিক্যাল কেরিয়ার ওভার। হুম তখন কংগ্রেসের পশ্চিমবঙ্গে যে কটা একদম শিওরে সিট ছিল, তার মধ্যে একটা ছিল দক্ষিণ কলকাতা। সেই সবাই চেষ্টা করতো দক্ষিণ কলকাতা পেতে, হুম সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সবাইকে তো রাজীব গান্ধী অত স্নেহ করেন না। আমি এখন ভাবি, মাঝে মাঝে অবাক হয়ে যাই, শান্তিনিকেতনে গিয়ে একবার রাজীব গান্ধী, উনি তো চ্যান্সেলর ছিলেন, ওনার একটা সফরে মমতাকেও নিয়ে গেছিল, আচ্ছা ওই পাঠভবন না কোথায়, হুম বাচ্চাদের সঙ্গে পাত পেরে খাচ্ছিলেন, পাশে মমতা বসেছিল। তখন কেউ একটা কোন ছাত্রছাত্রী বোধহয় জিজ্ঞেস করেছিল যে মিস্টার প্রাইম মিনিস্টার, হু ডু ইউ থিঙ্ক শুড বি আওয়ার আইডল? হুম তো রাজীব উইদাউট ব্যাটিং অ্যান আই লিড বললো মমতা ব্যানার্জি, ট্রাই অ্যান্ড ফলো হার। উনি খুব মানে ইয়ে ছিলেন, মানে ক্ষমতার আজকে ঘান্টা। আজকে ভাবি, যদি কোনো কারণে রাজীব বেঁচে থাকতেন, সোনিয়া বেঁচে আছে, কত লোক বেঁচে আছে তো, হ্যাঁ আম, তাহলে কি মানে বলতেন। কোন আইডল উনি এই তৈরি করতে বলেছিলেন, সেটা একটা বুঝে যেতে কিন্তু পারে। একটা কথা আপনাকে বলি সুমন দা, একটু বলি, আপনিও কিন্তু সেই সময় যে লেখালেখি লিখেছেন আমরা পড়েছি, ভীষণ মমতাপন্থী লেখা। এটা একটা ফালতু কথা। শোন, প্রথম কথা, হ্যাঁ, আমি আনন্দবাজারে এমনকি এরম হেডলাইনও আছে যে ইয়ে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা, এরমও হেডিং আছে কিন্তু আপনার লেখা। না না, সেটা আমার লেখায় হেডিং হয়নি, আমি বলে দিচ্ছি তোকে। 84-89-এ আমি করতাম অল ইন্ডিয়া কংগ্রেস কভার, রাজ্য কংগ্রেস আমি কভার করতাম না, সেটা করতো আমাদের সৌম্য, হুম সৌম্য হুম বন্দ্যোপাধ্যায়। হুম ওর সঙ্গেই মমতার বেশি খাতির হুম ছিল। হুম আর মমতা তারপরে তো 89-এ হেরে গেল, হুম গিয়ে রাজীব গান্ধীকে ফিটিং ফাটাং করে সাউথ ক্যালকাটা সিটটা নিল। হুম তারপর থেকে আগাগোড়া ও হুম যতবার সংসদে গেছে, হুম আনইন্টারাপ্টেড ইনিংস, হুম ঠিক আছে, হুম এবং খুব ভালো মার্জিনে প্রত্যেকবার জিততো। হুম তো তার মধ্যে আমি যাচ্ছি না, এই যে আমার সম্পর্কে অপবাদটা দেওয়া হয়, না হ্যাঁ, না। না আমি সেটা অনেকভাবে খণ্ডনও করেছি, তোকে হ্যাঁ আবার বলছি হ্যাঁ যে আমি 93 সালে কলকাতায় ফিরে এলাম, আমি দেখলাম, এবং আমাকে কাগজের দায়িত্ব যখন দেওয়া হলো, হুম তখন আমার অবতারটা এক আলাদা, হুম ঠিক আছে। প্লিজ ট্রাই টু ডিফারেন্সিয়েট বিটুইন
এ রিপোর্টার অ্যান্ড এন এডিটার। হুম অবিকবাবু আমাকে পুরো কাগজের হাল ছেড়ে দিলেন, এবং আমি যতদিন ছিলাম হার্ডলি এবার ইন্টারফেয়ার। হুম আর যখনই ইন্টারফেয়ার করতেন আমিও পাল্টা দিতাম। সে আমরা দেখেছি। সুতরাং আমাদের সম্পর্ক খুব হুম ব্লো হট অ্যান্ড ব্লো কোল্ড ছিল। তো যাই হোক, কিন্তু ভীষণ বন্ধুত্ব, ভীষণ উনিও বন্ধুত্ব। এইসব গায়েও মারতেন না না। না না, মজা পেতেন। হি ওয়াজ এ ডিফারেন্ট হিউম্যান বিং। হুম আমি যখন কাগজের দায়িত্ব নিলাম, হোয়াট ওয়াজ মাই চ্যালেঞ্জ, প্লিজ ট্রাই টু হুম আন্ডারস্ট্যান্ড। হুম তখন বর্তমান কাগজ আনন্দবাজারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ভাগ্যিস ফেলেছিল, নইলে আমাকে তো ডাকতো না। হ্যাঁ, আমি যখন কাগজটার দায়িত্ব পেলাম এবং বুঝলাম যে আমাকে ডেকে আনা হয়েছে এসেনশিয়ালি এই বর্তমান ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, এখান থেকে আনন্দবাজারকে এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখান থেকে বর্তমান আর এ জীবনে ধারে কাছে আসতে না পারে। দ্যাট ওয়াজ মাই চ্যালেঞ্জ। আচ্ছা। আমি 3টে ড্রাস্টিক চেঞ্জ করেছিলাম আনন্দবাজার, হুম যেগুলো বলা দরকার। একটা হচ্ছে আমাদের সঙ্গে সিপিএম এর উই অ্যান্ড দে রিলেশনশিপ ছিল। হুম সিপিএম হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ দল, কিন্তু সবকটা ইলেকশন জেতে। হুম আর প্রত্যেকটা ইলেকশনের আগে আনন্দবাজার লেখে এবারে এসে গেল কংগ্রেস, হুম তারপরে দেখা যায় ওরা 220, 230, 240, বেরিয়ে গেছে, কংগ্রেস 42-এর উপর আর ওঠে না। উঠতে পারছে না। হ্যাঁ তো আমি বললাম যে দেখুন, এই আপনার এই রিপোর্টারদের, তারা সব বয়স্ক লোক, হ্যাঁ আমার পক্ষে হ্যান্ডেল করাও একটু ডেলিকেট। আমি বললাম যে এইভাবে হয় না। তখন জেলায় আমাদের জেলা সংবাদদাতা বলে একটা বিষয় ছিল, তুই বিশ্বাস করবি না, তারা টেলিগ্রামে খবর পাঠাতো, শব্দ গুনে গুনে পয়সা দেওয়া হতো। হুম অন অ্যান অ্যাভারেজ 700 টাকা, 800 টাকা, হুম 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 900 টাকা। আমি বললাম যে এটাকে একেবারে খোল নলচে বদলাতে হবে আমাদের। উই উইল হ্যাভ টু গো টু দ্য ডিস্ট্রিক্ট। আমি দেখলাম এই মনোপলি আমাকে ভাঙতে হবে। আর আমাদের যারা মমতাপন্থী বা মমতার বাড়িতে নিয়মিত যায়, তারা খুব চারের পাতায় খুব হ্যাঁ রসিয়ে রসিয়ে লেখে, হ্যাঁ কিন্তু প্রাত্যহিক খবরে আমরা ঝাড় খেয়ে মারা যাচ্ছি। হ্যাঁ আমি বললাম এই 3টে ডাইরেকশনে যদি আমি কাগজটাকে বদলে দিতে পারি, আমার ধারণা ফল পেতে বাধ্য। এই ডিস্ট্রিক্ট এক্সপ্যানশনের ক্ষেত্রে সিবিদা আমার সঙ্গে সহযোদ্ধা ছিল। হুম। আমরা প্রায় প্রত্যেক মাসে, আচ্ছা, সিবিদাকে একটু বলে নিন। সিবিদার নাম চিত্রভানু সেন, হুম তিনি আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপনের মাথা আহ, ছিলেন। মাথা ছিলেন। সেসব তো ছিলেন, হ্যাঁ কিন্তু সিবিদার চাইতে আহ, মনোযোগী আহ, আনন্দবাজার পাঠক হুম আমি আর কাউকে দেখিনি। সুমন, তুমি অন্য কাগজে দেখেছো, ইস্ট বেঙ্গলের ওই খবরটা কিন্তু আমাদের কাগজে নেই, একেবারে। ঠিক আছে? তারপরে অমুকটা নেই। তখন সুবীর মিত্র ও সার্কুলেশন ইনচার্জ, সুবীর দা, হুম আমি, সিবিদা, হুম আর্য বলে একটা ফর্সা ছেলে ছিল, কটা চোখ, আচ্ছা। হ্যাঁ, আরো হ্যাঁ হ্যাঁ সার্কুলেশনের পুরো আমরা উই স্টার্টেড বম্বার্ডিং ডিস্ট্রিক্ট। না, তাহলে এটাই ধরবো যে আপনি মানে অন্য কাগজের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্যেই মমতাকে কনসেন্ট্রেট করে আমাকে লিখলেন। করতেই হবে। আমরা কি তা করেছি, পশ্চিমবঙ্গের হালটা তো খানিকটা তো দায়ী, তাহলে আপনি না না ধরে নিন। দায়ী ফাই আমার ধরে কথা নিন। হচ্ছে, শোনো, আমার কথা হচ্ছে খবরের কাগজ পড়ে পশ্চিমবঙ্গ যদি চলতো, না, তাহলে খানিকটা তো চলে। তাহলে বামেরা কোনোদিন ক্ষমতা আসতো না। না, আপনি তখন ডিজিটাল মিডিয়া ছিল না, ফলে সেই সময় আনন্দবাজার মনে করা হতো একেবারে গীতা নেমে এসছে, এবং ওটা কাদের কাছে? সবার কাছে। হাস, তোদের কোনো ধারণা নেই তো, ফলে তোরা এই কথা বলিস। মার্কেটিং
স্ট্র্যাটেজি অনুযায়ী তার মানে মমতাকে এস্টাবলিশ করা হলো। সেটাকে আমি ঘোষিতভাবে করিনি, হ্যাঁ, কিন্তু অঘোষিতভাবে সেটাই আমার উদ্দেশ্য ছিল। না আমি তখন আপনার সঙ্গে অফিসে কথা বলতাম, আপনি কিন্তু মমতাকে খুব পছন্দ করতেন, মানে আপনি ভেতর থেকেই পছন্দ করতেন। আমার প্রশ্ন কারণ হচ্ছে, তিনি এসে ভাই রাখি পরাতেন অফিসে, আমার একটা নিজের চোখে দেখা। আমাকে একটা লোককে দেখা হ্যাঁ, ওই ফেজের মমতাকে অপছন্দ অপছন্দ করতো। করতো কেউ নেই, সত্যিই তাই। এক হয়তো রিনাদি করে থাকতে পারে। না না, তাও করে না। হ্যাঁ, হ্যাঁ রিনাদি যদি করে তাহলে আমি আপত্তি হব, হ্যাঁ হ্যাঁ আপত্তি হ্যাঁ হ্যাঁ করবো না। কেননা মমতাকে অপোজ করার জন্য একটা ক্যালকাটা ক্লাব, বেঙ্গল হ্যাঁ, ক্লাব, এই ধরনের লোক দরকার, স্নুটি স্নুটি লোক দরকার। স্নুটি মানে বাঙালি হলে না হলে হ্যাঁ, মমতাকে পছন্দ করা কঠিন। কঠিন। আর মমতাও এত আন্তরিক করে। আর মমতাও জানতো হ্যাঁ যে আনন্দবাজ যখন ও দেখলো হ্যাঁ যে বর্তমানের চাইতেও আনন্দবাজার আমার দিকে বেশি ঝুঁকছে, তখন ও তো মমতা ব্যানার্জি, হ্যাঁ, তখন ও আর কোনো এদিক ওদিক না। বরুণ দার সঙ্গেও কথা বলছে, আমার সঙ্গেও বলছে, হ্যাঁ স্টোরিটা আমাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কারণ জানে যে আনন্দবাজারের যে শেষে সবাই তাই করে। হ্যাঁ, তার ফলে আমি এমন সব স্টোরি মমতাকে নিয়ে করেছি যেগুলো কেউ রঞ্জনদার ওই কল্পনা। লোকটা সুচিত্রা সেন নয়, মুনমুন সেন নয়, তিনি এই যে মমতা ব্যানার্জি, মনে আছে রঞ্জনদার লেখা তিনটে ওই জন্যই তো আমি এখনো খিস্তি খাই। ওইটা আপনি কি করেছিলেন বলুন? আমি রঞ্জনদাকে পাঠালাম, আমি হ্যাঁ আই ইউজ টু এক্সপেরিমেন্ট, হ্যাঁ, ঠিক আছে। রঞ্জনদা লিখলেন তিনি সুচিত্রা সেন নন, তিনি মুনমুন সেন নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। রঞ্জন ব্যানার্জিটা লেখার পরে কি তার প্রভাব হয়েছিল কল্পনা করুন তো আপনি। তার চেয়েও বড় কথা হচ্ছে, তারপরে সরি তারপরে তার ব্যাগে 19 টাকা হ্যাঁ কত পয়সা সেটা রয়েছে, তার মধ্যে আর কিছু মুড়ি খাচ্ছেন। মুড়ি খাচ্ছে। আর তার পরের দিন হচ্ছে ভগবান নিদ্রা গিয়েছেন, হ্যাঁ, জ্যোতি বসু, তাই তো? তাহলে এই কন্ট্রাস্টে বাঙালি কি কি ধরবে? এতে তো কোনো সন্দেহ নেই যে অ্যাজ এ ম্যাটার অফ পলিসি হ্যাঁ উই প্রপড আপ মমতা, হ্যাঁ, ঠিক আছে। মমতার পপুলারিটির পিছনে আনন্দবাজারের অবদান, এবং যেহেতু আমি তখন আনন্দবাজারে অনেকাংশে দায়িত্বে হুম ছিলাম, হুম ফলে লোকে ভাবে আনন্দবাজারের অবদান আমার অবদান, তা তো হুম নয়। হুম, মমতাকে নিয়ে আমি তখনই লিখতে শুরু করলাম যখন আমি ওকে পটুয়াপাড়ার অগ্নিকন্যা বলতে শুরু করলাম, একদম ওটাই আমি বলতে মুখ থেকে কেড়ে নি। ঠিক হ্যাঁ, আছে। মাই পার্সোনাল অ্যাসেসমেন্ট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ে। সুতরাং এটা একটা খুব মানে মনস্তাত্ত্বিক লেভেলে একটু হুম বোঝার ব্যাপার। আই হ্যাড টু ডন টু রোলস, হুম ওয়ান অ্যাজ এডিটর অফ আনন্দবাজার, হুম where my commercial interest was মানে সভারেন। হুম আরেকটা আমি ব্যক্তি সুমন, সাংবাদিক সুমন, যেখানে আমার লেখার জায়গা ছিল আমার কলাম। হুম, সেই কলামে আমি যা গালাগাল মমতাকে দিয়েছি, কেউ কল্পনা, এই যে মেগালোম্যান মমতা যে মেগালোম্যানিয়াক, সেই কথাটা তো আমি প্রথম লিখলাম রে। আমি বললাম মমতা মনে করেন সুভাষ মুখোপাধ্যায়ের চাইতে উনি ভালো কবিতা লেখেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের চেয়ে ভালো গান গান। সেটা কবে লিখলেন? এক্সাক্ট ডেট তো আমার মনে থাকে না, মানে তখন এই কি উনি মুখ্যমন্ত্রী? ওই 95 96 এর পর থেকেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যখন আমি ওর স্বরূপ বুঝতে পারলাম, তখন মমতা আমাদের বাড়ি আসতো, হ্যাঁ, সে তো এবং না না, এবং এমন সময় আসতো জানতো আমি থাকবো না, আচ্ছা, এসে আমার স্ত্রীকে বলতো, বৌদি একটু সুমনদাকে বলো না, এ একদম ড্যামেজ করে দিচ্ছে আমাকে। হ্যাঁ আমি বলছি যে সেই মমতা যখন ক্ষমতায় এলো, হুম পটুয়াপাড়ার অগ্নিকন্যা লিখলে তো আমাকে বোধহয় ইয়েতে পাঠিয়ে দিত, কি বলে, আন্দামানে। হুম, এমনকি সামান্যতম ক্রিটিসিজমও পছন্দ করতো না, এবং কত লোককে যে কতভাবে হ্যারাস করেছে তার কোনো তুলনা নেই। সে যাই হোক, তো 2001 সালে মমতা গেল এনডিএতে, হুম, আবার ফিরে এলো, রেলমন্ত্রী না বেরিয়ে এলো বেরিয়ে এলো, আচ্ছা। ওই তেহেলকার গল্প হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে। ও হ্যাঁ, তারপরে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স হলো। আর এখন তো বাজার স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, এরা সব নেই কেউ। হ্যাঁ, এইগুলো এইগুলোতে একটু আসতেই হবে। হ্যাঁ, তো ফলে এখন এখন দেখবি মমতা ব্যাশিং হুম হ্যাজ বিকাম দ্য স্টেপল অফ বেঙ্গল মিডিয়া। যারা
এই 2000 এই এবছরের 4th মে আগের দিন পর্যন্ত হুম ওয়ার ল্যাপিং আপ আর ভমিট হুম সত্যি কিন্তু। সব কটা শিয়াল হুম একত্রে মমতা পুজো, হুম কেউ জোড়হাতে, হুম কেউ চাঁদ সদাগরের মতো বাঁ হাতে। বাঁ হাতে, কেউ ডান হাতে, হ্যাঁ কিন্তু পুজো সবাই করেছে কম বেশি। একদম। আজকে তুই তাকিয়ে দেখ, হুম 15 বছরে কি ধরনের অপশাসনে আমরা ছিলাম। ও বাবা। হ্যাঁ, আমার মনে হচ্ছে মানে আমি মাঝে মাঝে আর দেখি তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শেষে যাচ্ছেই বলে ও এতদিন বুঝতে পারিনি যে ওকে অসম্মান করেছে। আরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অসম্মানিত তো হয়েইছে। হ্যাঁ ও ব্রিফ নিয়ে ও কৌশিক চন্দ্ররিয়েতে হ্যাঁ ওই মুভ করেছিল, হ্যাঁ ওই মুভ করে আর্জেন্ট হিয়ারিং করাতে কৌশিক বলেছিল আজকে পারবো না, পরের দিন। সেই মতো আজকে মামলাটা উঠেছে। হুম রাত্রি 11:30টায় যদি বলা হয়, 12টায় তার ছেলেকে ফোন করে যে না বাবা তোমার বাবাকে ফুটিয়ে দেওয়া হয়েছে। আরে আফটার অল কল্যাণ সত্যি। 45 years of experience, কল্যাণ ইজ দ্য অনলি পার্সন হ্যাঁ যে মমতাকে ও কখনো অপমান করেনি। না। ও কল্যাণ ইজ মানে গ্লোরিয়াসলি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ হ্যাঁ, লন্ডনের ওয়েদারের মতো, এই বৃষ্টি, এই ঝড়, এই রোদ, ইন্টারেস্টিং কিন্তু ক্যারেক্টারটা। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ আর কল্যাণ হচ্ছে আহ, একটা অকুপেশনের মতো ফর এ জার্নালিস্ট। হুম গোয়িং টু কল্যাণ মিনস ইউ হুম উইল গেট এ বাইট, হুম যে বাইটটা লোকে খাবে, একদম। খিস্তি করবে উদুম, হুম কিন্তু শুনবে মন হুম দিয়ে। হুম কেমন কল্যাণ, আজকে যে কল্যাণই একমাত্র লোক হুম ইন টিএমসি যে 2014-তে যখন অভিষেক ওখানে গেছিল লোকসভায় প্রথম, এবং কি সব একটা বাণী দেওয়ার চেষ্টা করছিল, কল্যাণী একমাত্র লোক উঠে দাঁড়িয়ে বলেছিল এই শোন, তোর পিসিয়া বলবে মানবো, হুম। তুই যদি মেলা ফ্যাচর ফ্যাচর করতে আসিস। হ্যাঁ, ওর সাথে লেগেছিল হ্যাঁ। এবং আগাগোড়া বলে এই ডায়মন্ড মডেল, হোয়াট ইজ বাট ব্লাডি ডায়মন্ড মডেল, হুম ওপেনলি বলেছে তো। ও আগে প্রথম থেকেই বলেছে। ওর ওর একটা ধারাবাহিকতা আছে। হ্যাঁ আজকে ও মানে ক্ষেপে একদম অপমানটা বেশি হয়েছে দেন ক্ষোভ। হ্যাঁ ওর জায়গায় থাকলে আমারও হতো। হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ ও যখন রেগে যায়, মহুয়া মৈত্রকে কি ভাষায় গালাগাল হ্যাঁ দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে কাকলিকে কি ভাষায় হ্যাঁ গালাগাল হ্যাঁ দিল। হ্যাঁ। ও কিন্তু মুভ ফাট মানে বলে দেয় কিন্তু দুমদাম। মহুয়া সম্বন্ধে শ্রেষ্ঠ মন্তব্য করেছিল যখন বলেছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত কথা বললেন আপনার সম্বন্ধে, তো আপনি কিছু জবাব দিলেন না। মহুয়া বলেছিল যে কাদার মধ্যে শুয়োরের সঙ্গে কেউ লড়াই করে, কেমন এই, হ্যাঁ ও হচ্ছে এইরকমই। হ্যাঁ আবার লোকসভায় দাঁড়িয়ে যখন বিদ্রুপ করতে হলো হুম হুম নরেন্দ্র মোদী আর ইয়েকে, আপকি বার 400 পার, হুম তো হুয়া ক্যা, হুম চু কিত 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 কিত। আমার কথা হচ্ছে কিত কিত কিত। কিত 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 করে, মানে এটা ওটা মানে পুরো। আমার বক্তব্য হচ্ছে এটা নয়, পার্লামেন্টারি হিস্ট্রির হ্যাঁ মজার ঘটনার মধ্যে হ্যাঁ এটা এটা একটা এটা অন্যতম। আগামী 100 বছর শীর্ষে থাকবে। যেমন লালু প্রসাদেরটা ছিল হ্যাঁ আপনি রেল মিনিস্ট্রি চেয়েছিলেন না তাহলে পাননি। হ্যাঁ, লালু তো ওয়াজ এ ডিফারেন্ট হ্যাঁ বল হ্যাঁ। গেম, আর এ আর একটু আর একটু অন্যরকম। একটু অন্যরকম হ্যাঁ। আর ফলে কল্যাণকে সবাই ভালোবাসে। হ্যাঁ কল্যাণকে ওখানে গাল দেয় বটে। কিন্তু এমনি মানুষ হিসেবে পছন্দ হ্যাঁ, করে। আর তাছাড়া এতদিনের এমপি, হ্যাঁ একটা স্ট্যান্ডিং তো থাকে সেটাই সিনিয়রিটির। যাই হোক সুমনদা তাহলে আমরা কি বুঝবো যে এই যে মমতার উত্থান এবং মমতার এই যে আমরা কি আজকের না, অবস্থা এইটার মধ্যে সঙ্গে আপনার কতটা জড়িত থাকার ব্যাপার মানে এর মধ্যে না আপনি না, কতটা দায়ী। তুই কি আমাকে মানে ইনকুইজিশন করতে এসছিস? মানে তাহলে আমি আজকে কিন্তু কাউন্টার না ইনকুইজিশন আমি করবো। একটা কথা বলি এই যে আজকে ওনার যে এই অবস্থা সবাই ছেড়ে চলে যাচ্ছে অন্য দলে আমি তো বুঝতেই পারছি না ওই দলটা কি দল হচ্ছে। সেটাও তো এই শর্মাই প্রেডিক্ট করেছিল, যেটা হ্যাঁ এখন ভাইরালে গোটা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়। যে আমাকে জিজ্ঞেস করেছিল হেরে গেলে কি হবে,
হ্যাঁ টিএমসি, আমি বলি 48 ঘন্টার মধ্যে উঠে যাবে। হ্যাঁ তো গত 3 বছর ধরে আমি একা কুম্ভ একতরফা অ্যান্টি মমতা করে গেছি, যখন এভরিবডি ভয়ে হোক ভক্তিতে হোক তারা চুপ করেছিল। আই হ্যাড নাথিং টু লুজ, সো হুম হুম আমি করেছি। তো তুই যদি এখানে এই মতলব নিয়ে এসে থাকিস যে আজকের বাজারে তুই আমাকে মমতার সৃষ্টি এবং অনার সৃষ্টি সবকিছুর জনক এবং প্রতিপালক হিসেবে প্রতিষ্ঠা করবি, তাহলে ইউ মে ট্রাই বাট ইউ ওন্ট সাকসিড। আমাদের এক জীবনে মমতার চাইতে অনেক ইন্টারেস্টিং স্টোরি হলো যে একদিকে মিডিয়ার অন্দরে একটা রেভলিউশনারি চেঞ্জ, আরেকটা হলো একটা চরিত্রবান সত্তা থেকে কি করে একটা ইন্ডাস্ট্রি ওই পাড়ার পেঁচো মাতালের মতো হয়ে যায়, সেই কাহিনী। সত্যি তো। আমাদের জীবনে এই দুটোই প্রাসঙ্গিক, বাকি ব্যক্তির সঙ্গে আমাকে জড়িয়ে বা না আমি বলছি না, কম্পিউটার থেকে কম্পিউটার, তারপর ইন্টারনেট, তারপরে তারপর স্মার্টফোন, পুরোটার মধ্যে কিন্তু শুধু পতন 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 পতনই রয়েছে, দেখুন আপনি। ডিজিটাল বিপ্লব এসে হ্যাঁ সংবাদপত্রকে ধ্বংস করে দিল, একদম। ঠিক আছে। হুম, এবং এটা হচ্ছে আমার মতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে পৃথিবীর সবচেয়ে ডিসরাপটিভ টেকনোলজি। এখন এসেছে এআই, এআই সব ছাঁটাই হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে এআই সবকিছু করে হুম দেবে, হুম মানুষের আর প্রয়োজন হবে না। সুতরাং মানে আমরা উই হ্যাভ, ইংরেজিতে যাকে বলে ক্যাটাক্লিসমিক চেঞ্জেস আমরা এটা দেখেছি। সুমনদা, এটা আমরা মনে, হচ্ছে উই আর ভেরি ফরচুনেট হ্যাঁ নিবেদিতা, সত্যি সত্যি যে সত্যি। আমরা এমন একটা সময় কাজ করেছি হুম, এবং সসম্মানে বিদায় নিয়েছি সত্যি সত্যি। যখন আমাদের এই সমস্যার মুখে পড়তে হয়নি। ডিজিটালটা আসেনি। ডিজিটালও আসেনি, টেলিভিশনও কোনো কম্পিটিশন দিতে না না পারেনি। না, কারণ টেলিভিশন আসে সরে যায়, ও তো থাকে না। দু এটা হাজার থাকতো। 2006 টেলিভিশন হলো আমারই তো হাত দিয়ে। জানি তো। তো খবরের কাগজ আমরা আসাতে আনন্দবাজারের কোনো ক্ষতি হয়েছিল হুম, এমন কোনো নজির নেই। না সে তো বটে। আবার ফিরে আসি মমতায়, হ্যাঁ, সেটা হলো যে এবারও দিয়েছিস, নইলে তুই এত হঠাৎ মমতাকে নিয়ে উৎসাহী কেন? না তার কারণ আরে এখন মমতাকে নিয়ে উৎসাহী হব না তো কখনো হবো? এখন আপনি ভাবুন তো একজন মহিলা যে বলতে গেলে সেসব রাস্তা ছেড়ে দে, থেকে তুই উঠে, হ্যাভ ইউ ভোটেড ফর মমতা অর নট? কেন বলবো আপনাকে? তো তুই আমাকে যদি প্রশ্ন করতে এটা পারিস। আমি তো আপনাকে ভোট দিয়েছি না না বলুন, না আপনিও না তো না, দিয়ে থাকতে পারেন মমতাকে। আমার কথা হচ্ছে আমার এখানে তো মমতা ছিল না, আমি তো ভবানীপুরে থাকি না না। না আমার না আমিও তো এখন যেটা থাকি সেটা মমতা নয়, সেটা তো দেবাশিস কুমার, তো এখানে ত্রিপল পাওয়া গেছে। আমিও তাই। ও, ত্রিপল পাওয়া গেছে হ্যাঁ, আজকে দেখলাম। হ্যাঁ আচ্ছা, সব জায়গায় যে ত্রিপল এবং পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে একটা ডিমের একটা অদ্ভুত সমীকরণ, কত লোক কত শোষো টাকা চুরি করেছে, সেখানে ত্রিপল নিয়ে কেস হচ্ছে কেন? এটা বলুন তো কি ব্যাপার? কিছুই হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে, যেটা আমি বুঝেছি, হ্যাঁ সেটা হচ্ছে এইসব ত্রাণ সামগ্রী এমএলএ দের কাছে পৌঁছানো হয়েছিল মার্চ মাসে। হ্যাঁ ওরা তো ভাবেনি যে হ্যাঁ এভাবে গোহারান হবে। হ্যাঁ এখন মার্চ মাসের ইমিডিয়েটলি পরেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়। হুম, তখন তুমি এইসব কোনো কিছুই বিলি করতে পারবে না, বিকজ সেটা তোমার মডেল কোড অফ কন্ডাক্টের বিরোধী হয়ে যাবে। সেই জন্য ওদের জমা আছে। এখন নইলে এই হারে এত হ্যাঁ লোকের কাছে এত কিছু থাকে না। সত্যি তাই। এর মধ্যে 2-4 পিস চোর থাকতে পারে, হ্যাঁ কিন্তু শাড়ির তলা থেকে, দেবাশিস কুমার হ্যাঁ হঠাৎ ত্রিপল জমা রেখে দিয়েছে হ্যাঁ চুরি করে। হ্যাঁ আই এম দ্য লাস্ট পার্সন টু বিলিভ। সত্যি। ঠিক আছে। হ্যাঁ আর কেউ কেউ তো ফোন করেই ডেকে আনছে হ্যাঁ যে আমার এখানে রয়ে গেছে, আপনারা নিয়ে যান। হ্যাঁ সুতরাং এটা একটা, এই যে ঝড় উঠে এরা সবাই উড়ে আমফানের মতো, হ্যাঁ, এখান থেকে উড়ে তোর প্রায় কেউ কামারহাটি গিয়ে পড়েছে, হ্যাঁ কেউ ধানবাদে গিয়ে পড়েছে, হ্যাঁ কেউ কোথায় গিয়ে পড়েছে, তো ভাবতে পারেনি হ্যাঁ দেবাশিস কুমার রাসবিহারী থেকে হারবে। হারবে, এটা কে ভেবেছিল? অকল্পনীয়। কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভোটে ভবানীপুরে হারানো যায়, কে ভেবেছিল?
ঝড় যখন ওঠে তখন এরমই হয়। এরমই হয়। হ্যাঁ, তো সেই জন্যে আর আমাদের মিডিয়ার তো আর কোনো কাজ নেই। হ্যাঁ, একটা কন্ডোম দেখা গেলে উড়ি বাবা কি হলো। পুরো দিনটা কন্ডম হ্যাঁ, চললো। হ্যাঁ আরে স্কুলে কন্ডোম, হ্যাঁ কলেজে কন্ডোম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই কোথায় আমরা চলে গেছিলাম, হ্যাঁ যেন কন্ডোম খুব খারাপ জিনিস, যেন কেউ ব্যবহার করে না। হ্যাঁ। যাই হোক, আমার কথার তো কোনো ইয়ে থাকে না। না ডিম ফাটানো ওটা কিন্তু ডিমটা একটা ডিম তন্ত্র এসছে এখন। একটা ডিম তন্ত্র এসছে। হ্যাঁ, পচা ডিম। শয়ে শয়ে ডিম ফাটানো হচ্ছে। দেখ, একদিক থেকে তো ডিম নিরাপদ। হ্যাঁ। ডিম মারো, হুম। গা- কি- অপমানও হলো কিছুক্ষণ কিছু। গায়ে দুর্গন্ধ থাকবে, হ্যাঁ। আর তার বেশি তো কিছু হবে না। আচ্ছা আর একটা তীব্র অপমান হলো। তীব্র অপমান। আর এখন আর ইদানিং দেখছি আবার বারমুডা পরে ঘোরানোটা একটা চালু হয়েছে। ওটা খুব খারাপ। আহ, ওটা আমাদের খুব অন্যায়। আইনের শাসন যে দেশে আছে, হুম আমাদের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী বারবার বলছেন হুম যে শাসকের আইন নয়, আইনের শাসন। আইনের শাসন এটা পারমিট করে না। এখন হয়েছে কি আমি বুঝতে পারি, সেটা হচ্ছে নিচু তলার পুলিশ এত ক্ষেপে ছিল, হ্যাঁ। দাসত্ব করতে 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 সব খেয়ে যাচ্ছে হুম উপরের ইয়েরা, হুম আর ওদের পালকটুকুও ছিল না ওদের জন্য। হুম তো এই দাসত্ব ইউনিফর্ম পরা লোকেদের হুম মধ্যে একটা স্বাভাবিক বিদ্রোহের জন্ম দেয়। হুম ওরাও ওয়েট করছিল, হুম কোনোদিন যদি পাছাও উল্টায় হুম তাহলে দেখে নেবো তোদের। এই যে যাদেরকে কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, তারাই এতদিন স্থানীয় আহ, থানায় গিয়ে ওসির চেয়ারে বসে কথা বলতো। হ্যাঁ ওসি উঠে দাঁড়াতো। আর কোন রকম একটু ব্যাকাতারা কথা বললেই, এই শোন, হ্যাঁ যা বলছি তাই কর, ঠিক তাই। মানে তুমিও বলবে না। না না তুই তো পারি। তো হ্যাঁ। এখন মৌকা পেয়েছে, ওরা একটু বলছে দেখ তোকে এখন আচ্ছা, তোমাদের। ল্যাঙ্গট পরিয়ে হ্যাঁ খুব খারাপ। আর খুব। স্যান্ডো গেঞ্জি চেপে পুরো পাড়ায় ঘোরাচ্ছে। হুম। একটা কথা বলি, রাজনীতির এই এই মানে কি বলবো, এত স্খলন, মানে ব্যবহার, আচরণ, ভাষা, মানে সবকিছু কিছুতেই এত স্খলন কিন্তু কল্পনার বাইরে। আপনি ভেবে দেখুন, সিদ্ধার্থ শঙ্করায় হেরে গেছে আমাদের পাড়ায়, লাল টি শার্ট এবং সাদা প্যান্ট পরে হাঁটছেন, পায়চারি করছেন, এবং তার শেষের দিকে ধুতি পাঞ্জাবি পরে কুকুরটা যাচ্ছে পুরো পাড়া, এবং সবাই কিন্তু একবার করে এরম করে সরে যেত। মানে উনি যে মানে শেষের দিকে তো ওনার আর কিছু, মানে একদম জেনারেল নাগরিকের মতো পুজোয় যাচ্ছেন, বসে থাকতেন বাড়ির সামনে পুজো, কই কেউ তো অসম্মান করতো না। এবং সিকিউরিটি নেননি। না সিকিউরিটি, না কোনো সিকিউরিটি ছিল না, আমি একদম জানি তো। সাধারণ নাগরিকের মতো হেঁটে যেতেন আমাদের বাড়ির সামনে দিয়ে, মানে এদিক দিয়ে ওদিক দিয়ে আমরা আমরা দেখতাম, এবং আমার বাবারা দেখতাম যে ভীষণ মানে শ্রদ্ধা করতেন। তারপরে ধরুন আজকে আহ বুদ্ধদেব ভট্টাচার্যর কথা তো আমি বলবোই না, সবাই জানেন, কিন্তু জ্যোতি বসু তার মতো করে একটা বাড়িতে থাকতেন, তার মতো করে তার নিজের জীবনটা কাটিয়েছেন। কিন্তু এই যে পতনটা, এটা একদম ওপর থেকে মাটিতে পড়ার মতো হলো না। এটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পতন। তাই না? কোনো কোনো পতন হয় পতন, হ্যাঁ আর কোনো কোনো পতন হয় মহাপতন। হ্যাঁ তুই দেখবি কিছু ক্ষেপণাস্ত্র, হ্যাঁ। হ্যাঁ, যে সারফেস টু সারফেস মিসাইল, হুম সেটা যেখানে পড়ে সেখানে মাটির ভিতরে একদম হুম হয়তো 1 কিলোমিটার ঢুকে গেল। হুম। এরকম, এটা সেরকম পতন। আচ্ছা কিছু কিছু জায়গায় দেখছি মমতা ব্যানার্জিকে ইন্দিরা গান্ধীর মতো চুল করে করে উনি নাকি কংগ্রেসে চলে যাবেন, এবং ওনাকে নাকি প্রধানমন্ত্রীর ওটা গুজব শুনলেই ওটা। হবে। হ্যাঁ। তো কংগ্রেসে তো পাগলা কুকুরে কামড়ায়নি, হুম সুতরাং কংগ্রেসে তৃণমূলকে মিশিয়ে, তৃণমূল চাইলেই মিশে যাবে, এটা একটা দুরাশা এক। 2 নম্বর হচ্ছে কংগ্রেসে মিশে যাবে, মমতাকে ভাইস প্রেসিডেন্ট করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করবে। এগুলো আপন মনের মাধুরী মিশায়ে আমরা ছোটবেলায় যেমন ভাবতাম। আমাদের এই চ্যানেলগুলোর ধ্যাসটামি। হ্যাঁ তার কারণ হচ্ছে এখন চ্যানেল আনফর্চুনেটলি যেটা হয়ে গেছে, রান বাই দা কি বলবো, বিলো মিডিওকার পিপল অ্যান্ড কনজিউমড অলসো বাই বিলো মিডিওকার পিপল। হ্যাঁ সেই জন্য এরা কিছু একটা স্টোরি, একটা কিছু খবর এলো, বা খবর বলছি না, রটনা, রটনা। সেই রটনাটা শুনেই সেটা ব্রেকিং নিউজ।
আর তারপরে সারাদিন ধরে চলছে তো চলছে। এবং আপনি বলুন তো, কত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওই বুমটা নিয়ে ঠোঁটে হাঁপায়, আমি দেখেছি কথা বলতে বলতে হাঁপাচ্ছে, ছুটছে। বাবা, আমাদের অল্প বয়সে এটা ছিল না, কি জোর বেঁচে গেছি। না, আমরা একটা যুগের সন্তান, ওরা আরেকটা যুগের হ্যাঁ, সন্তান। কিন্তু ওরা হাঁপাতে হাঁপাতে, বলুন বলুন, আপনাকে চোর বলা হয়েছে, আপনি, আচ্ছা, তাকে চোর বলা হয়েছে, সে কি বলবে বলুন তো? এটা রিপাবলিক করেছে। তাই না? রিপাবলিক এত অসভ্য চ্যানেল, আমি এই তো ইয়েতে দাঁড়িয়ে বলছি, হ্যাঁ, তারা অভিষেক সম্পর্কে তুমি তুমি করে, হ্যাঁ, পারলে তুই করে সম্বোধন দিস করে। ইজ নট। পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে সবচেয়ে দূষিত করেছে তৃণমূল, হ্যাঁ। আর আমাদের মিডিয়াকে সবচেয়ে দূষিত করে চলেছে হচ্ছে রিপাবলিক। হুম, আমার তাতে কিচ্ছু যায় আসে না, অর্ণবের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, তাতে হুম, কিছু না। দেয়ার আর সার্টেন থিংস হুইচ ক্যানট বি ডান ইন বেঙ্গল। হুম। আচ্ছা, সুমনদা, এইটা একটু বুঝতে চাইছি, শেষের দিকে চলে এসেছি, অল্প করে বুঝতে চাইছি, কারণ দেখুন, আপনার সঙ্গে কথা শেষ হবে না, আমাকে আবার বারবার আসতে হবে। তো আজকের মতো ওই মমতা টপিকটার উপরে থাকি। এবার জানতে চাইছি, এই যে উনি আগে চলে এলেন দিল্লি থেকে এবং পুরো ভেঙে গেল, ঋতব্রত একটা আলাদা করে অন্য তৃণমূল করছে, এইটা না আমি ঠিক মাথায় আমি বুঝতে পারছি না যে এরা যদি তৃণমূল অন্য তৃণমূল হয়ে চলে যায় বিধানসভায়, লোকসভায় যদি ওরা আবার অন্য হয়ে চলে যায়, ওরা কি বিজেপির সঙ্গে, মানে এনডিএর সঙ্গে মিলে গেল, এবং এরা কি হলো ব্যাপারটা, আমি না সত্যি বুঝতে পারছি না। তা আমি তোকে দোষ দিচ্ছি না, তার কারণ এই ধরনের ঘটনা, হ্যাঁ, এই ধরনের নীতিহীন রাজনীতি হ্যাঁ। বাংলায় চালুও করেছে মমতা। হুম। দেখ, আজকে না মমতা ইজ পেড ব্যাক ইন দ্য সেম কয়েন কয়েন, হ্যাঁ। ইন এভরিথিং। এই যে বিরোধীদের কোনো স্পেস থাকবে না, হুম, 15 বছর ধরে পশ্চিমবঙ্গে একটা যে সুস্থ গণতন্ত্র থাকবে তার লেশমাত্র রাখেনি। আজকে তার মূল্য দিতে হচ্ছে। এখন বিপদের সময় গিয়ে ক্যান্সার আক্রান্ত সোনিয়া সোনিয়া গান্ধী। গান্ধীর পায়ে পড়তে হচ্ছে। এই আমাদের এই ভোলে বাবা যাচ্ছে রাহুল বাবার সঙ্গে দেখা করতে, হুম, ঠিক আছে। হুম, এখন যেটা মানে ইভেন ইন কেস অফ এই যে বিদ্রোহ হলো, সেটা আগে মানে 15-20 বছর আগে অকল্পনীয় ছিল। হুম, আমাদের এই সিদ্ধার্থ শঙ্কর রায় হুম, যখন 1956 সালে বিধানচন্দ্র রায়ের ক্যাবিনেট ছাড়লেন, তখন তিনি ক্যাবিনেট থেকে পদত্যাগ করলেন, কংগ্রেস দল থেকে ইস্তফা দিলেন। হুম, তারপরে এই ভবানীপুর কেন্দ্র থেকে বামেদের সমর্থন নিয়ে নির্দল প্রার্থী হিসেবে গেলেন। দ্য লাস্ট ম্যান হু ডিড দ্য সেম আমার মতে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সুদীপ যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন, তখন কিন্তু তিনি এমএলএশিপও ছেড়েছেন, পার্টি সদস্য পদও ছেড়েছেন, ছেড়ে এসছেন। হুম, আর লাস্ট হচ্ছে শুভেন্দু। হুম, আগে হুম, ওর যত পদ ছিল তৃণমূলের, মন্ত্রিত্ব তো ছেড়ে দে, মন্ত্রিত্ব আরো এই চেয়ারম্যানশিপ, হলদিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের অমুক, কতগুলো কোঅপারেটিভের যে চেয়ারম্যান ছিল তার ঠিক নেই, সব ছেড়ে ছুড়ে একদম ক্লিন হয়ে এসেছে। আমার বক্তব্য হচ্ছে, তুমি এক পিপলকে তার মানে কোনো গুরুত্ব দিচ্ছ না। সেটাই তো। তুমি ইউ থিঙ্ক ইউ উইল ডিসাইড দ্য ফেট অফ দ্য পিপল। গণতন্ত্রে তো এসব চলে না। আমি মনে করি এগুলো হয় না, কিছু কিছু লোক দেখবি একটা বিতর্ক তৈরি করে ফর 5 মিনিটস ফেম, হুম, ঠিক আছে। থিঙ্ক অফ এ সিচুয়েশন 2029, হুম, 2029 আমি দেখব হুম। যে বিজেপি কাউকে ক্যান্ডিডেট করবে কিনা আমার জানা নেই, মানে এই দিক থেকে। এদের থেকে, মানে যারা কাগুলি টাগুলি গেল, হ্যাঁ। যারা যাদের করবে না এবং করবেই না বেশিরভাগ, তাদের রাজনৈতিক জীবনের ওখানেই ফুল স্টপ, হুম, ফুল স্টপ ফর গুড। হুম, এরা মনে করছে যে বাবা 3 more years in parliament is better than being with মমতা ব্যানার্জি, ঠিক আছে। কিন্তু আর আর সরি। আমি বলছি তোকে এক এক ধরনের
মানুষের মধ্যে মোহগ্রস্ততা এসে যায়। কেননা আমরা দূর থেকে ভাবি শুধু এই পাতি এমপি, তা নয়। প্রচুর পয়সা কড়ির ব্যাপার আছে। পয়সা কড়ির চাইতেও বড় কথা হচ্ছে এটা অন্য গ্রহের বাসিন্দা হ্যাঁ হয়ে হ্যাঁ, যাস। এতগুলো লোক সিকিউরিটি কতগুলো দরজা খুলে দিচ্ছে, এ করছে। কমিটির মেম্বারশিপ ওরে হয়, বাবা রে বাবা, হ্যাঁ। ঘন ঘন বিদেশ যাওয়া যায় সরকারি খরচে। আর সে যখন এরা পার্লামেন্টারি প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তখন তাদের ফ্যামিলিও এলাও। হুম পারলে যেখানে যদি 7 স্টার থাকে, 5 স্টারও থাকে না। হুম। তা আমি তো যেমন সেটাই বলছি, লাইফ স্টাইলটাকে তারা রাজার মতো ভোগ করে। এরা দে আর, আমি এদেরকে কোনো সম্মান করি না, হ্যাঁ। কিন্তু এদের আর রাজনৈতিক ভবিষ্যৎ বলে কিছু নেই। এই যে শতাব্দী রায় বলছে যে অনেকদিন আগেই দিদির করা উচিত ছিল, শতাব্দীর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তুই, সেখানে আমার শুভেন। কথা হচ্ছে, তো আজকে কল্যাণ যে কথাটা বললো, হুম এটা যদি 6 তারিখে, হুম যেদিনকে ওদের সব কটাকে ডেকেছিল, হুম। আর অভিষেক ব্যানার্জি ঢুকছে দেখে বলেছে সবাই সবাই উঠে উঠে দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ। সেদিন যদি কিচ্ছু করতে হতো না। গান্ধিয়ান সত্যাগ্রহ, একজন উঠলো না। হুম হ্যাঁ, হুম। তখন দিদি কি করতো? 80টা এমএলএ, একজন উঠলো না। ধর, এবং প্লাস এমপি টেমপিও ছিল, কেউ উঠলো না। দিদি তো মেসেজ পেয়ে যেত। হুম। ওই মাথাটা। মাথা না, সেই সেই সাহসে নেই। হ্যাঁ আমার কথা হচ্ছে, চিড়িয়াখানা থেকে বেরিয়েছে, বাঘ কত বিপজ্জনক সেটা বলা, হ্যাঁ। সেটা বলা তো খুব সোজা। হ্যাঁ আর এই যে আমাদের ওখানে কথা বলার কোনো উপায় ছিল না। উপায় থাকবে, উপায় তো করে নিতে হয়। হ্যাঁ উপায় কেন থাকে? আমার সঙ্গে যখন মমতার সদ্ভাব ছিল, মমতা তো চেঁচাতো, হ্যাঁ এইখানে চেঁচালে আমি এখানে চেঁচাতাম। হ্যাঁ। উপায় ফুপায়, শোন, যার ইন্টেনশন সৎ, সৎ, হ্যাঁ। ঠিক আছে, এবং হ্যাঁ কেউ যদি বলে সুব্রত বক্সির মতো নির্বাক চলচ্চিত্রের, হ্যাঁ, হ্যাঁ, মানে ওই অভিনেতা, সহ অভিনেতা জীবনে দেখেছিস? সত্যি তো। কাঁচু মাচু মুখ করে এরকম করে বসে থাকতো, কিন্তু ভবানীপুর পাড়ায় কতগুলো বাড়ি বানিয়েছে তার ঠিক নেই কিন্তু। তাই না? হুম। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, এরা কেউ বলতে পারতো না, কেননা এরা প্রত্যেকে এই অবধি নিমজ্জিত। হুম। আচ্ছা, এটা কি হতে পারে যে এরা যে সব ওই দলে চলে গেল, ওদেরকে ডেকে এনে ওদের ফাইলগুলো হ্যাঁ, খুলে দেওয়া ন্যাচারালি হয়েছে? ওদের এই যে ইমিউনিটি। তোমার ফাইল রয়েছে, এই যেটাকে ওয়াশিং মেশিন বলে, এই তোমার এতগুলো প্লট, এই তুমি করেছো, এই করেছো, এই করেছো, আমরা জানি, এবার বলো তুমি এখানে থাকবে না ওখানে থাকবে। এটা এই 64 জনের মধ্যে কতজনের ক্ষেত্রে প্রযোজ্য আমি বলতে পারবো না। হ্যাঁ। এমপিদের অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। বলছেন? হুম। যেমন ধর কাকলির, হুম। কাকলিকে দুর্নীতির ইস্যুতে ফাঁসানো না গেল। না, কাকুলিকে বাদ দিয়ে বলুন আচ্ছা, বাকিদের। আমি জানি না শতাব্দীকেও ফাঁসানো খুব হ্যাঁ একটা সহজ হয় বলে আমার মনে হয় না। হ্যাঁ আমি শতাব্দীকে যতটুকু দেখেছি, হ্যাঁ হ্যাঁ শি ইজ এ র্যাম রড স্টেট পারসন, হ্যাঁ হ্যাঁ। এবং ও যেভাবে কনস্টিটুয়েন্সি করে, হুম। মানে সার্ভ করে। অনুব্রত না থাকাকালীন জিতেছে। আমি অনেকবার, আর ও হ্যাঁ তো, হ্যাঁ আমি আগে ইয়েতে থাকতাম ওই পিয়ারলেস এর ওই একটা কোয়ার্টারে, হ্যাঁ। আর ও পাশের কোয়ার্টার গুলোয় থাকতো। একবার একদিন রাত্রে দেখা করতেও গেছিলাম। আম, শতাব্দীকে আই হ্যাভ ফাউন্ড হিম হুম প্রিটি অনেস্ট, হুম স্ট্রেট কাট। হুম আর ও তো বলছি, আমি তো আর দুর্দিনে সুসময় এখানে আসিনি, হুম মহুয়া মৈত্র তো নই। হুম। আমি তো এসেছি যখন 17 একদম বছর প্রথম, আগে। হ্যাঁ 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 হ্যাঁ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেব কত বড় চোর আমি জানি না, তুই বলতে পারবি। হ্যাঁ, আমিও জানি না, কিন্তু দুর্দান্ত লাইফস্টাইল। হোয়াট এভার, হুম বাট whether he has earned it, হুম মাস্ট হ্যাভ earned it। আমার কথা হচ্ছে, হুম হুম এদের পক্ষে না, এদেরকে কে টাকা দেবে বলতো? হুম। কেন এরা তো কোনো কাজ করে দেয় না কারুর। হ্যাঁ দেব একটা ঘাটালের মাস্টার প্ল্যান ফাটিয়ে হ্যাঁ 15 বছর এমপি রয়ে গেল। প্রত্যেকবারই বলে এবার মাস্টার ইমপ্লিমেন্টেড হবে ঘাটাল, আর হয় না। কখনোই হয় না। আবার পরের বার গিয়ে একই পথে শুয়ে হ্যাঁ দেয়, হ্যাঁ আবার জিতে যায়, হ্যাঁ। আবার হয় না। ও 3 বছর আছে তো। হুম আমি ফিল্ম ওয়ার্ল্ড থেকে আসা হুম যে কজন আছে, হুম। ঠিকই। তারা কিন্তু হাত পেতে
হুম। টাকা নেওয়ার বান্দা বলে আমার মনে মনে হয় না। হয় না, হ্যাঁ। জুন মালিয়া হ্যাঁ, সত্যি বা তাই। রচনা, না, 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 না। হ্যাঁ, হ্যাঁ, মানে জুন ইজ সাচ এ সুইট হ্যাঁ, গার্ল। হ্যাঁ, হ্যাঁ, ও মানে কি, ও, আমি একটা সভায় দেখছি, সবাই তো খুব রেগে গেছে, ভোটের আগেই খুব উত্তপ্ত। তারা বলছে এই, কেউ বলছে হাত কেটে দেবো, কেউ পা কেটে দেবো। জুন যেটা ম্যাক্সিমাম করতে পারলো সেটা হচ্ছে এরকম এইটুকু হাতটা করে, মানে একটা পিত্তি দেবো এমন। এরকম করে তো। আমি বলছি তোকে, হ্যাঁ, একটা মানুষ চোর না অসৎ হ্যাঁ, তার মুখের দিকে তাকালে হয়তো হ্যাঁ, বোঝা যায়। হ্যাঁ। এবং whether she is living beyond her means হুম। সেটাও এক এক সেকেন্ডে সেকেন্ডে বোঝা বোঝা যায়। যায়। সায়নী ঘোষ হুম, এইখান থেকে এই অব্দি চোর, হুম, কেননা ওর, মানে ওর যে ভাব ভঙ্গি, হুম। হ্যাঁ, ওটা ঠিক আরাবুল ইসলাম, শওকত মোল্লা লেভেলের, ঠিক হ্যাঁ, আছে। হঠাৎ গান গায় একটা উচ্চ গ্রামে। আর গানও গাইছে, আবার নাচছে, আরো কত কিছু করছে। আহ, সে, তাকে আমি কোনো নম্বরও দিই না, নট অ্যাজ এ হিউম্যান বিং, নট অ্যাজ এনিথিং। অ্যান্ড শি, মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র চোর নয়। মহুয়া, অন্য অন্য মহুয়া মনে কলিগ। করে যে ওটা একটা, মহুয়া কিন্তু একটা ক্যারেক্টার। হ্যাঁ, একদম। I like her because she is a character. I try to find characters. হুম, Momota is a character. হ্যাঁ, মহুয়া is a character. ক্যারেক্টার ঠিক একদম। আছে। হুম, বাকি সবগুলো যেন আলু সদ্য ভাত মনে হয়। হুম। হ্যাঁ, কল্যাণ ইজ এ ক্যারেক্টার, হ্যাঁ, ঠিক আছে না। হ্যাঁ, সৌগত দা ক্যারেক্টার, হ্যাঁ। সৌগত দা ওইখানে বসেও জুনের সঙ্গে পশ্চিমাচ্ছি করছে। হ্যাঁ, হাসাহাসি করছে, একদম মজা রেগে করছে। গেছে, মানে এমন রেগে গেছে, চুপ চুপ করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আমরা জানি সৌগত দা ইজ প্রোন টু অল দিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু ক্যারেক্টার, হুম, শিক্ষিত লোক, এরকম চরিত্র যদি খুঁজতে যাস, এই যে যারা এমএলএ যেগুলো গেছে, হুম। ওই অনেকটা ঋতব্রতর মতোই। ওর চেহারায় যেমন একটা ভোঁতা একটা ব্যাপার আছে না, সেটাই আমি বেশিরভাগের ক্ষেত্রেই লক্ষ্য করি। এই যে এমএলএ রা আলাদা হয়ে গেলে তৃণমূল, এটা মানেটা কি? কে স্ট্যাম্প দেবে এটাতে, এই নবতৃণমূলতে? প্রথমে দেবে ইলেকশন কমিশন, হ্যাঁ, সেটাও খুব প্রোট্রাক্টেড অ্যাফেয়ার। হ্যাঁ, তারপরে সেই লড়াইটা যাবে সুপ্রিম কোর্টে। হ্যাঁ, সেই সুপ্রিম কোর্টের লড়াই নিষ্পত্তি হতে হতে হ্যাঁ। মোটামুটি 2029-এর তাহলে ভোট হয়ে এরা যাবে। কি হিসেবে থাকলো? হাউসে হ্যাঁ, হাউসে। অ্যাজ এ সেপারেট ব্লক। ওকে। তৃণমূলের, সবকিছুই ভোগ করলো। তৃণমূলের ম্যান্টল, হ্যাঁ। ওরা তৃণমূল কি তৃণমূল না এইটা কে সেটা দেখার কোনো দায় স্পিকারের নেই। হ্যাঁ, কেমন, হ্যাঁ, ওরা, এইটাই আমি বুঝতে ওরা পারছি না। তৃণমূলও হতে পারে, ছিন্নমূলও হতে পারে, যা কিছু হতে আবার পারে। রাঙামূলও হতে পারে। লোক, হুম, একদল লোক হুম, যারা বলছে আমাদের কাছে 2/3 মেজরিটি আছে, হুম, এবং আমাদের দেশের যে অ্যান্টি ডিফেকশন ল, তাতে আগে ছিল 1/3 থাকলেই হতো, তারপরে দেখা গেল যে 1/3-এ কিছু হচ্ছে না, হুম, লোকজন পাত্তাই দিচ্ছে না, তখন 2/3 করা হলো। হুম। 2/3 করা হওয়ার পর এই ঋতব্রতদের জন্ম হলো, সেটাই বলছি। ঠিক আছে। হ্যাঁ। এবং এরা সবকিছুই ভোগ টোগ করবে এমএলএ হিসেবে 29 পর্যন্ত টানা নানা নানা রাখবে, তার মধ্যে কবে হবে হবে ঠিক নেই। এই যে 1,000 কোটি টাকা যেটা তৃণমূলের রয়েছে, সেটা আরে কে পাবে? তহবিল কে পাবে তহবিল না কে? হ্যাঁ, পাবে হ্যাঁ, অনেক দূর বস, এখনো এ, হ্যাঁ, লোকের কোনো খেয়ে দিয়ে কাজ নেই হ্যাঁ, এইটা নিয়ে। এত কোটি টাকা, আচ্ছা যখন ওরা ক্ষমতায় ছিল দম হয়েছে যে কে কত টাকা দিয়েছে, সঞ্জীব গোয়েঙ্কা এত কোটি হ্যাঁ, টাকা দিয়েছে, হ্যাঁ। বলেছিস? হুম। বুঝতাম তখন বলেছিস। তাহলে এখন এই একটা অস্থির অবস্থাতেই দুটোর দিকে থেকে গেল। হ্যাঁ, এবং এর ফলে, এটাকে আমি ইলাবোরেট করব না, না। এর ফলে সবচেয়ে বেশি, মানে বড় বেনিফিশিয়ারি হিসেবে বাংলায় এমার্জ করবে হুম। কংগ্রেস এবং লেফট। কেন? লোকে, এরা কি কোনো ভোটে জিতে, নিজেদের ওকাতে ভোটে জিতে আসবে? না, এদের অ্যান্টি হিসেবে আসবে। আমার কথা হচ্ছে কার সঙ্গে কে, এদের দেখে সত্যি। কে ভোট দেবে? এদের বাড়ির লোকজন দেয় কিনা ডাউটফুল। হুম।
এরা সবাই ওই 5 মিনিটস ফেম হয় না, হুম 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 এরা 5 ইয়ার্স ফেম, হুম। দে হ্যাভ অপটেড ফর ইট। না, কংগ্রেস আর তৃণমূল তো পশ্চিমবঙ্গে মিলে যাবে বলছে আবার। কংগ্রেস আর তৃণমূল কোনোদিন মিলবে না। বলছে অবশ্য। আমি বলছি তো মিলবে না। আচ্ছা। আলোচনা হয়েছে ইন্ডিয়া জোটকে আরো কি করে সুসংবদ্ধ করা হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ। এর বাইরে কোনো আলোচনাই হয়নি। ও, আর রাহুল গান্ধী আম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর তার পিসিকে হ্যাঁ মানে অত্যন্ত অপছন্দ করে। মা বেঁচে আছে, মা হ্যাঁ খুব স্নেহ করেন। হ্যাঁ আর মাকে তো আর এখন কিছু, আর মা কোনো সিদ্ধান্তই নেন না। হ্যাঁ। যে বেটারা বলছে সোনিয়া গান্ধী বলেছে তুমি এই হও সেই হও, তারা জানেই না হুম যে সোনিয়া গান্ধী হ্যাজ স্টপড হুম। মানে ও কোনো সিদ্ধান্ত সব। ইন্টারফেয়ারিং ইন কংগ্রেস অ্যাফেয়ার্স অ্যাট অল। যখন ওর ছেলে মেয়ে এসে বলে মা তোমরা তুমি চলো, তখন ইয়েতে মাঝে সেজে মাঝে গুজে এসে ওখানে গিয়ে বসে। রাজ্যসভায় বসেন, আর ভেরি ডিগনিফাইড হ্যাঁ, ওম্যান। সে তো বটে। ওর ওর সঙ্গে আর কারোর তুলনা হয় তুলনা না। হয় না, সত্যি তাই। হ্যাঁ। তাহলে উম, ভবিষ্যৎটা 29টা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ প্রত্যেকটা দিনই ইন্টারেস্টিং প্রত্যেকটা আছে। এখন তো প্রতিটা দিনই না, মানে আপনার সঙ্গে ইন্টারভিউ করে যাওয়ার পর যে কি দুটো তিনটে আবার বেড়ে যাবে ভগবানই জানে, তাই না? তাহলে মোটামুটি এখানেই শেষ করে একটা ভবিষ্যৎবাণী কিছু দিয়ে যান আমাদের চ্যানেলে। তোর চ্যানেলের বারবারন্ত হোক, হ্যাঁ প্রচুর মানুষ দেখুক। হ্যাঁ কেননা ও আমাকে এখানে এসেছিল, ভেবেছিল খুব কাজ করে দেবে, কিন্তু একদমই না, এ আমার কিন্তু ও ক্ষমতাই আমার নেই। খুব স্নেহাস্পদ, এবং আই হ্যাভ স্টুড বাই হার। মানে ও স্বীকার করুক আর অস্বীকার করুক, অলওয়েজ হুম। ফর নিবেদিতা মাই ডোরস আর অলওয়েজ ওপেন। সুতরাং ও যদি পরের বার আরো একটা কোনো এর চাইতেও ডিভিয়াস এজেন্ডা নিয়ে হ্যাঁ। আমার সঙ্গে আলোচনা করতে আসে, তাহলে তখনও আমি ওর সঙ্গে কথা বলবো। আপনারা নিবেদিতা অনলাইন দেখুন। ও আর যাই করুক, মানে খেজুরে গপ্পকে সত্য বলে চালাবে না, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি।